একটা জিনিস দেখেছো তো, মিথ্যেবাদী কখনো নিজের মিথ্যে লুকিয়ে রাখতে পারে না। সত্যের জোর এমন নয় যে সত্যিটা সামনে আসবে। মানে কত বড় ভণ্ড নেকু, এগুলো তো জানতাম, ভণ্ড নেকু দোগলা, এতটা মিথ্যেবাদী সেটাও জানতাম। বাট এইভাবে মানে ওই কি বলবো, নিজের ঢোল নিজেই পেটায়, আবার নিজের ঢোলটা নিজেই ফাটিয়ে দেয়। এই হচ্ছে আমাদের মালকিনের অবস্থা। মালকিনের কালকের ভিডিও দেখলাম, আজকের ভিডিও এখনও দেখিনি। আমি ভিডিওটা যখন করতে বসছি, ভিডিওটা যাবে লেট করে, বাট আমি যখন করতে বসেছি তার জাস্ট কয়েক সেকেন্ড আগেই মালকিনের আজকের ভিডিওটা, মানে অন্নপ্রাশনে যাওয়ার ভিডিওটা পোস্ট হয়েছে, সেটা আমি এখনও দেখতে পারিনি। আমি যেহেতু মালকিনকে নিয়ে কয়েকটা দিন ভিডিও করিনি নিজের ব্যস্ততার জন্য, তাই পরপর কয়েকটা ভিডিও দেখে নিলাম। সব ভিডিও দেখে মালকিনের মিথ্যেটা কীভাবে ধরা পড়েছে, কতটা মিথ্যে কথা এখনও বলে যাচ্ছে, এখনও বলছে, সেই সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক, চলো আজকের ভিডিও বেশি বড় করবো না, ছোটোই ভিডিও করব। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, প্রথমত আমি 2-3 দিন আগের ভিডিও থেকে শুরু করি। সেটা হলো গিয়ে এই যে মালকিনের বাসনপত্রগুলো ফেলে দেওয়া, অনেক বাসনপত্র, তো এই যে বাসনপত্র, নতুন বাসন ইউজ করিনি, এগুলো গিফটে এসেছিল, তাই না? সেই গিফটের বাসনপত্রগুলো কাউকে দিয়ে দেবে, বা কেউ চাইলে বিক্রিও করে দিতে পারে, আর কেউ চাইলে নিয়েও নিতে পারে, একদম বিনা পয়সায়, একটা টাকাও রাখবে না। মানে ঘর থেকে সব ঝেঁটেই দিচ্ছে। এটা মিন করার চেষ্টা করছে যে তার দীপ ভাইদের সাথে তার কোনো সম্পর্ক রাখতে চায় না, এরকমই কিছু একটা মিন করার চেষ্টা করছে। এবং তার সঙ্গে এটাও ক্লিয়ার করলো সে একটা ভিডিওতে যে টাকা পয়সা কোথা থেকে ধার নিয়েছে, কি নেয়নি, কি বৃত্তান্ত, কি এরকম জিনিস উঠেছে আর কি এখানে অন ক্যামেরা। সেই কারণে আমি একটা জিনিস বুঝিলাম, অন ক্যামেরা সেটা নিয়েই চর্চা হয়, যেটা আমরা দেখাই, যেটা আমরা বলি, তো আমাদের সেই কথাটার ওপরেই ডিপেন্ড করেই তো মানুষ নিজস্ব মতামতটা এখানে তুলে ধরে। তাহলে আজকে যেখানে ও বারবার বলছে যে রূপোর থালাটা কিন্তু আমি বিক্রি করার কথা বলিনি, ওটা স্যান্ডেই বলেছিল আর কি মালকিনকে রূপোর থালাটা বিক্রি করে দেওয়ার কথা, সেই কারণগুলো তো বললোই যে দুটো গিফট দরকার হয় না, একটা গিফট তো আছে, এটা তো খাইই না, সুতরাং এটা বিক্রি করে দিতে পারো। বাট আমি ভেবেছিলাম যে আমি এটাকে বন্ধক দেব, কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল ওটাকে বিক্রি করতে। তা বলছি, যখন এই ভিডিওটা করা হয়েছিল, যখন বলা হয়েছিল যে রূপোর থালাটা বিক্রি করে দিতে বলা হয়েছিল, রূপোর থালাটা দেখি যদি কোনো উপায় না থাকে আমি রূপোর থালাটাকে বিক্রি করে দেবো, তখন কি একবারও বলা হয়েছিল যে আমার মনের একদমই ইচ্ছে ছিল না, আমি বন্ধক রাখতেই চেয়েছিলাম, কিন্তু আমি আমার হাজব্যান্ড জোর করায় আমি বাধ্য হয়েছি এই থালাটাকে বিক্রি করার জন্য, যদি কোনো উপায় না থাকে। প্রথমত বলেনি, নিজেই সব বলে, নিজেই সব কিছু আবার ক্ল্যারিটি দিতে আসে আর কি, ক্লিয়ার করতে আসে, মিথ্যে ক্ল্যারিটি। যাই হোক, গেল। এরপরে আসে গিয়ে যে নিজের সেভিংস করা টাকা থেকে সে আর কি যেতে পারতো চেন্নাই, বাট সেটা যাবে না, ওই টাকাটা সে খরচা করবে না, কারণ সে ভালো কিছু একটা করতে চাইছে, মানে করতে চলেছে, যেটা কিনা আমরা নভেম্বর বা ডিসেম্বর নাগাদ জানতে পারবো, এবং তারপরে তোমরাই তাকে কমেন্ট করবে যে এটা খুব ভালো করেছো। হ্যাঁ, ভালো কিছু একটা করতে চাইছে নিশ্চয়ই, ডেফিনেটলি। আমরা ভালো কোথাও সেভিংস বা ভালো কিছু জিনিস আমাদের লাইফে, যেটা আমাদের মানে লাইফ টাইম একটা ব্যাক সাপোর্ট হিসাবে দেবে ফিনান্সিয়াল, সেটা প্রত্যেকটা মানুষ তার লাইফে চায় তার নিজের ক্ষমতা অনুযায়ী। তো সেটা অনেকেই অনুমান করছে জমি হতে পারে, আবার অনেকে অনুমান করছে ফ্ল্যাটও কিনতে পারে, আবার অনেকে বলছিল মানে ওর ওই জায়গাটা পরিষ্কার করা দেখে বাড়ির সাইডটা আর কি 4 হুইলার কিনবে। যাই হোক, যেটাই আসুক না কেন, সেটা হচ্ছে গিয়ে মানে সাসপেন্স, বুঝতে পেরেছো? সাসপেনশনে তোমরা থাকো, তারপরে ফাইনালি নভেম্বর কি ডিসেম্বর নাগাদ ও সেটা কমপ্লিট করে তারপরে দেখাবে, সেটা ওর জন্য ভালো হোক, ভালো কিছু করুক, এটাই চাই। তো ওর বক্তব্য হলো গিয়ে ও সোনা কেনে, সোনা হচ্ছে গিয়ে অ্যাসেট, যেটা থেকে ও ইনস্ট্যান্ট টাকা পয়সা পাবে, সেই রকম সোনার রূপা আর কি ও কিনে রাখে। তো সেই জন্য ও ওটাকে অ্যাসেট হিসাবে রাখে, কিন্তু ওই সময় ও মিসেস গুপ্তার থেকে টাকা পয়সা ধার নেয়নি। ওর ফ্যামিলি পার্সন, একজন খুব ক্লোজ ফ্যামিলি পার্সন নয়, মানে ফ্যামিলি নিজের আপনজনের মতোই একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে। বাট ওপরে যখন ঘরটা করছিল, টিনের ঘরটা, তখন মিসেস গুপ্তার কাছ থেকে টাকা আর কি ধার নিয়েছিল, সেটা পরের মাসে ও পেমেন্ট পেয়ে শোধও করে দিয়েছে। তা টাকা আমরা ধার নিলে সেটা শোধ করার জন্যই ধার নিই। তাহলে এই যে এখানে যে কথাগুলো আসে, এখানে যে কথাগুলো বেরিয়ে আসে, নিজেই বলছে ঘরের কথা অনেক কিছু বেরিয়ে গেছে। তো ঘরের কথা আমি যদি আমার ঘরের কথা বাইরের লোককে না বলি, তাহলে বাইরের লোক তো জানতে পারবে না। তাহলে ঘরের কথা ও নিজে দায়িত্ব নিয়ে লোককে বলেছে, তাহলে সেই কথাগুলো বাইরে বেরিয়ে এসেছে। এবার বাইরে বেরিয়ে আসার পরে মানুষ যেটা ক্যালকুলেশন করে বলছিল, ভুল তো বলেনি। ঠিক আছে, চেন্নাই যাওয়ার সময় না হয় মিসেস গুপ্তার থেকে টাকা ধার নেয়নি, অন্য কারোর থেকে নিয়েছে, কিন্তু ঘর করার সময় তো নিয়েছে তো।
মানে বলতে চাইছি মিসেস গুপ্তার থেকে ও টাকা ধার নিয়েছে, এটা তো প্রমাণিত। এবার চেন্নাই যাওয়ার সময় নেয়নি সেটা ও নিজের মুখে বললো। ও 100টার মধ্যে 100টাই মিথ্যা কথা বলে, তাহলে কি করে বুঝবো কোনটা সত্যি কোনটা মিথ্যা? ও যে সত্যিই বলছে, প্রথমত তার কোনো প্রমাণ নেই। আর আমরা যে কথাটা বলেছি, মানে আমাদের বক্তব্য যেটা ছিল, আমি বলিনি, অন্য কোনো ক্রিয়েটাররা যারা বলেছে, তো তাদের বক্তব্য ছিল মিসেস গুপ্তার থেকেও টাকা ধার নিয়েছে। আর এটা তো প্রমাণিত, এটা তো ও নিজেই স্বীকার করলো যে হ্যাঁ মিসেস গুপ্তার থেকে ওর টাকা ধার নিয়েছে। এবার আসি ওর মতো মিথ্যেবাদীর একটা ব্যাপারে, সেটা হলো গিয়ে এই যে আজকে ভিডিওটা, মানে কালকের ভিডিওটা করতে করতে বললো যে স্যান্ডু নাকি কলকাতায় গেছে ডাক্তার দেখাতে, এসছে অনেকটা বেলা করে, তারপরে 4টে কত থেকে ও খাবার খেয়েছে। তো ডাক্তার দেখাতে গেছে, ডাক্তারের কাছে ইনসুলিন চেয়েছিল, ডাক্তার বলেছে না, ইনসুলিন আমি লিখে দিলে কোনো ডাক্তার ইনসুলিন ছাড়া অন্য কোনো মেডিসিন দেবে না, ইনসুলিনই চলবে, তো এখন ইনসুলিনের কোনো প্রয়োজন নেই। এই যে ইনসুলিন নিয়ে এত বড় বড় বক্তব্য দিচ্ছিল এই যে আমাদের মান্ডু রানী, যে ওর হাজবেন্ড নাকি ভাবে ইনসুলিন নিলেই সেটা খারাপ, ইনসুলিন খারাপ অবস্থাতেই দেওয়া হয় আর কি, ইনসুলিন সেটা নয়, অ্যাকচুয়ালি সেটা নয়, ইনসুলিন দিয়ে ইনস্ট্যান্ট মানুষের মানে ইয়েটাকে ডায়াবেটিসটাকে কমিয়ে নিয়ে আসে, তো ইনসুলিন দেওয়াটাই ভালো। আমার ননদ দেয় ইনসুলিন, আমার ননদের বর দেয় ইনসুলিন, তাহলে এ নিজের মুখে নিজের অশিক্ষার প্রমাণ এখানে দেয়, আবার নিজের মুখেই বলে ডাক্তার এই কথা বলেছে। তাহলে আমি যেই প্রফেশনে নেই, আমি যেটা জানি না, একজন ডাক্তার যেটা পারবে, যেটা বুঝবে, আমি তার 0% বুঝবো কি? আমি তো শুধুমাত্র ওই ডাক্তারি ভাষা তো অনেক পরের কথা, ওই হয়তো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, আর এখন চ্যাটজিপিটি আর গুগল বাবা আছে, তাদের সাহায্য নেই। তারা চ্যাটজিপিটি আর গুগল একটা এভারেজ, যে কোনো কিছুর একটা এভারেজ হিসাব আমাদের সামনে তুলে ধরে, তার মানে পার্টিকুলার আমি তো কী ধরনের পেশেন্ট বা আমার কি সমস্যা সেটা তো চ্যাটজিপিটি বুঝতে পারছে না, বা গুগল বুঝতে পারছে না, পারছে কি? হ্যাঁ, সেখান থেকে আমরা অনেক সলিউশন পাই, কিন্তু সেটাই যে আমার লাইফে একদম ফুলফিলমেন্ট সলিউশন আমার জন্য, সেটা তো আমরা ধরতে পারি না। পারি কি? তাহলে ডাক্তারের প্রয়োজনই ছিল না, বাইরে থেকে টেস্ট করতাম, টেস্ট করে এসে আমি রিপোর্ট দেখে বুঝে দিতাম, সেই অনুযায়ী গুগলকে বললে পরে সে মেডিসিনও বলতে পারতো এই মেডিসিন এর জন্য হতে পারে। গুগল কিন্তু বারবার বলে এটার কারণ এটা হতে পারে, কিন্তু ভালো করে জানার জন্য, আপনার সমস্যার জন্য আপনি ভালো কোনো ডক্টরের কাছ থেকে সাজেশন নিন, ডক্টরের কাছে যান, এটা কিন্তু বারবার বলে। কিংবা যদি ডাক্তারি কোনো সমস্যা না হয়, অন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও বলে যে এই সমস্যার জন্য এই জায়গায় যান, সেটা কিন্তু বলে দেয়। তো তারপরেও আমাদের এই দেবী সবসময় মনে করে নিজেকে অনেক বড় মহান, দেবী আর দেবা দুজনে মিলেই মনে করে। কিন্তু আমার এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, এই যে যখন চেন্নাই থেকে ঘুরে আসলো, আসার কদিন পরেই বললো না চেন্নাই ডাক্তার ভালো না, ডায়াবেটিসের ভালো ওষুধ দেয়নি। তারপরে তার ননদ নাকি চেন্নাই ডাক্তারের মেডিসিন না নিয়ে আর কি লোকাল তাদের ফ্যামিলি একজন ডক্টর, তাদের এলাকারই, তার ওষুধে ভালো আছে তার ননদ, আর তার ননদের হাজব্যান্ড দুজনেই ভালো আছে, সেই জন্য তার কাছে গেল দেখাতে। এবং তার কাছে গিয়ে সে বললে আমি একদম নিশ্চিন্ত, আমার আর কোনো চিন্তা নেই, এবার আমার স্বামী ভালো হয়ে যাবে। তাহলে সেই ডাক্তারের ওষুধটা 2 দিন চালানো গেল না, আবার কলকাতায় গেল ডাক্তার দেখাতে, আবার কলকাতায় গিয়ে অন্য ডাক্তার দেখাতে হচ্ছে। মানে আমি যদি নিজের চরিত্রকে ঠিক না করি, সারা পৃথিবী আমার কাছে ঠিক থাকবে কি? থাকবে না। তাহলে কারো দোষ দিয়ে কোনো লাভ নেই, আমি নিজেই ভালো না। আমার নিজের প্রথমত সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আমাকে প্রথমত কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, যেখানে আমি নিজে আগে কোনো জায়গায় স্ট্রিক থাকতে পারবো। আমি স্ট্রিক নই, আমি চলমান, আমি খালি চলতেই পারি, আমার কোনোটাই পছন্দ হয় না, আমি শুধু ঘুরবো, দেখবো, একটুখানি চাটবো, ব্যাস ছেড়ে দেবো। এটা হচ্ছে আমার ক্যারেক্টার। সেই ক্যারেক্টার করলে তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেটা চলতে পারে না, পারে কি? এটা গেল। তারপর হচ্ছে গিয়ে মানে কন্টেন্ট না থাকলে মানুষ যেটা করে, তার ওই ঘড়িটা নিয়ে, দেবশ্রীদির দেওয়া ঘড়িটা নিয়ে অনেক চর্চা করতে হলো, বলতে হলো যে এরকম আমি দেখেছি, আমি শুনেছি, অনেকেই বলছে ঘড়িটা আমি দিয়ে দিয়েছি, তো আমাকে একটা জিনিস গিফটে দেওয়া হয়েছে, তো আমি ভালোবেসে মায়ের মন্দিরের জন্য ঘড়িটাকে দিয়েছি, যে মন্দিরে যেন ঘড়িটা লাগায়, ঘড়িটা পছন্দ হয়েছে, আমি আমার ঘরে লাগাইনি। প্রথমত কেউ যদি আমি যাকে ইনভাইট করেছি, নিশ্চয়ই আমি আমার যে কোনো অনুষ্ঠানে আমার কাছের মানুষদেরকে ইনভাইট করবো, তাহলে কাছের মানুষ মনে করেছিল বলেই দেবশ্রীদিকে ইনভাইট করেছিল। তাহলে পরে এবার দেবশ্রীদিকে ইনভাইট করেছে, এবার কোনো মানুষ যদি ভালোবেসে কাউকে কোনো গিফট দেয়, সেটা সামান্য হোক বা অনেক বড় কিছু হোক, তো সেটা সে ভালোবেসে দিয়েছে, তাহলে সেটা আমার পছন্দ হোক বা না হোক, আমি কিন্তু সেটা অন্য কোনো জায়গায় দিয়ে দিতে পারি না। আমার সেই জিনিসটাকে যত্ন করে রাখতে হবে বা রেখে দিতে হবে, আমি ব্যবহার করি বা না করি, কারণ আমি যদি দিয়ে দিই তাকে অসম্মান করা হয়। দ্বিতীয়ত হ্যাঁ, বাড়ির মধ্যেই ঘড়িটা রয়েছে, আমি মায়ের মন্দিরে দিচ্ছি, সেটা কোনো খারাপ জিনিস নয়, ভগবানের কাছে আমার ঘড়িটা জায়গা পাচ্ছে, এটা সব থেকে বড় জিনিস, এটাতে কোনো মানে দ্বিমত নেই। কিন্তু কথা হলো গিয়ে এই যে বড় বড় কথা বললো, তারপরে যেটা উঠে এসেছে, যেখান থেকে ভিউয়ার্সে যেটা জানিয়েছিল, তারপরে তো এই ঘটনাটা উঠে এসেছে, তো সেখান থেকে ঘড়িটা কিন্তু মায়ের মন্দিরেও জায়গা পায়নি,
ঘড়িটা জায়গা পেয়েছে কোথায়? না তার ননদের ঘরে জায়গা পেয়েছে, এটাই তো প্রথম প্রশ্ন হিসাবে উঠে এসেছিল। এবং তার ননদও কিন্তু এটা নিয়ে ভিডিও করে অনেক বক্তৃতা দিয়েছে, অনেক কথা বলেছে যে তাদের ইয়েটা রেনোভেট হবে মন্দিরটা, এবং সেটা যেহেতু দৈব সম্পত্তি তাই অনেকের পারমিশন নিতে হবে এক্সেট্রা এক্সেট্রা, সেই জন্য ঘড়িটা ওখানে লাগাতে পারিনি। তাহলে এগুলোকে এরা সবাই জানতো যে এই মুহূর্তে ঘড়িটা ওখানে লাগাবো না। আরে রেনোভেশন হওয়ার পরেই ঘড়িটা লাগাতে হবে এরকম তো কোনো মানে নেই, ঘড়িটাকে তো এমনিও লাগিয়ে রাখা যায়। রেনোভেট দরকার, ভগবান ভগবান, তার কাছে কোনো কিছুর দরকার নেই, তো সেটা না করে নিজেদের ঘরে লাগিয়েছে, ঠিক আছে, কোথাও একটা ব্যবহার হচ্ছে, এটা কথা না। কিন্তু জিনিসটাকে একটা মিথ্যে চাপা দিতে কতগুলো মিথ্যে বলতে হয়, মানে একটা মিথ্যে না সরি একটা সত্যিকে চাপা দিতে কতগুলো মিথ্যে বলতে হয়, তাই না? তো এরা হচ্ছে কি লাইন দিয়ে পর 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 প্রত্যেকে সেই একই কাজ করে, মানে প্রত্যেকে একই রকম নলেজ নিয়ে এখানে এসেছে, একই শিক্ষা, এরা প্রত্যেকে শিক্ষিত, তাই এরা এ অন্যায় করলে ও ঠাকে, ও অন্যায় করলে এ ঠাকে, এদের পুরো কালচারটাই হয়ে গেছে সেই রকম। তো এই ভণ্ড এই নেকু এই মিথ্যাবাদী ম্যান্ডির এই কর্মকাণ্ডগুলো দেখলে পরে এতটাই মাথা গরম হয়ে যায়, মানে জাস্ট নেওয়া যায় না। তারপরে একজন ডক্টর কমেন্ট করেছে, সেই ডক্টরের কমেন্ট নিয়েও তোলপাড় হয়ে গেছে অনেকেরই বক্তব্য যে যেই ক্লাবটা, মানে সে আবার এখানে আবার ম্যান্ডু আবার কমেন্টও করেছে যে ওই ক্লাবটা মানে ওইটা আছে ভগবানের মতো, ওখানে প্রচুর ডক্টর বসে আর কি, তো সেইখানে ভালো করে ভিডিও না দেখে কমেন্ট করবেন না। তো সেখানে অনেকেরই অনেক বক্তব্য, অনেকেই দেখলাম রিপ্লাই করেছে ওই কমেন্টের নিচে যে একজন ডক্টরের কি এত সময় আছে যে সে পেশেন্ট দেখা ছেড়ে তারপরে সে ভিডিও দেখবে? প্রথমত না, ডক্টরের সময়ও নেই, ডক্টরের ইন্টারেস্টও নেই এই ধরনের ভিডিও দেখার। হ্যাঁ, ভিডিও দেখে না ডক্টর বলবো না, ইনফরমেটিভ কোনো ভিডিও থাকলে যেটা দরকার সেটা প্রত্যেকটা মানুষেরই দরকার হয়, সেই ধরনের ভিডিও হয়তো প্রয়োজন পড়লে দেখতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে এই ধরনের একটা ঝাপসা ব্লগিং যে বা কন্ট্রোভার্সি যে ধরনের ভিডিও আমরা করি, মানে বলতে পারো তাদের কাছে এগুলো আনকালচার, তো তাদের দেখার সময় নেই। কিন্তু নেই বলে একদম এটাও হতে পারে না যে সেই ডক্টরটা হয়তো সেই টাইমে ফ্রি ছিল, হয়তো ইউটিউবটা খুলেছে, তার সামনে এসেছে, মেবি কোনো কারণে কোনোভাবে কোনো ওয়ে ধরে, বা কেউ তাকে কিছু বলেছে, যেহেতু ওই রিলেটেড কোনো কথা বলেছে, তো সুতরাং কেউ তাকে কিছু বলেছে, হয়তো তারপরে গিয়ে ভিডিওটা দেখেছে, দেখতেই পারে, দেখেইনি যে সেটা আমরা কনফার্ম হয়ে বলতে পারি না, আবার দেখেছেই সে যে একজন ডক্টরই সেই যে কমেন্ট করছে এটাও কনফার্ম করে বলতে পারি না। সুতরাং আমরাও যেটা চোখে দেখিনি, যেটা আমরা সত্যি জানি না, সেটা আমরা মিথ্যা বলে ধরে নিতে পারি না, পারি কি? তাহলে তিনি যখন বললেন আমি অ্যাজ এ ডক্টর এবং এই ব্যাপার এগুলো খুব মিথ্যাবাদী, তিনি পুরো ইংলিশে এই ব্যাপারটা লিখেছেন এবং সেখান থেকে ম্যান্ডি যে কতটা মিথ্যাবাদী সেটা এখানে প্রমাণ হয়েছে। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, আজকে উনি ডক্টর, উনি একজন যেহেতু ডক্টর তাই কমেন্টটা নিয়ে আমাদের খুব মাথা ব্যথা যে একজন ডক্টরের এত সময় নেই, তাই সেই জন্য আজকে যদি ডক্টর না হয় সাধারণ কোনো মানুষ কমেন্ট করতো তাহলে সেখানে কিন্তু আমরা সবাই এগ্রি করতাম, ডিফারেন্স তো এইটুকুই। কিন্তু আমরা এগ্রি করি বা না করি, আমরা মানি বা না মানি, তিনি ডক্টর হোক বা না হোক, কিন্তু একটা জিনিস তো সত্যি যে এই ম্যান্ডি একটা সত্যি কথা বলে না, ম্যান্ডি মিথ্যে কথাই বলে, তাহলে সেই জায়গাটায় আমাদেরকে ডিসএগ্রি হওয়ার মতো কোনো জায়গা নেই, মানে আমরা এই জায়গাটা তো এগ্রি করতেই পারি। তো সেই এইটুকুই হচ্ছে বক্তব্য, মানে বলার ছিল এই মিথ্যাবাদী ভণ্ড ম্যান্ডিকে নিয়ে। এবার তারপরে তোমাদের অনেকের দেখলাম স্কুল নিয়ে, মেয়ের স্কুল নিয়ে যে কথাটা বললো যে স্কুল 24 তারিখে খুলবে, সেখানে তোমরা অনেকেই বলেছো যে প্রত্যেকটা স্কুল 1 জুন খুলে গেছে, সেখানে কি করে মানে এখনও স্কুল বন্ধ আছে। না, আমার মেয়ের স্কুল কিন্তু 1 জুন খোলেনি। হ্যাঁ, স্টেট গভর্নমেন্টের ম্যাক্সিমাম স্কুল, মনে হয় সমস্ত স্কুলই স্টেট গভর্নমেন্টের 1 জুনই খুলেছিল আমাদের, আমিও সেটাই জানি, বাট আমার মেয়ের স্কুল কিন্তু মানে 8 জুন খুলেছে, 1 জুন খোলেনি, 8 তারিখে খুলেছে। আর এখন সবার মর্নিং স্কুল হচ্ছে, স্টেট গভর্নমেন্টের কথা বলছি, বাট আমার মেয়ের কিন্তু মর্নিং স্কুল হচ্ছে না, ডে স্কুলই হচ্ছে, যেমন 10টা থেকে 4টে পর্যন্ত স্কুল হয়, 10টা থেকে ও যেমন 9:15টায় ওর গাড়ি আসে, ও ওই টাইমে স্কুলে যাচ্ছে। তো আমার মেয়ের কিন্তু হচ্ছে না। এবার আমি শুনছি যে হয়তো সামনে আবার ইয়েটা বাড়াবে, সামার ভ্যাকেশন হয়তো আবার বাড়াবে, কারণ প্রচুর গরম, তো বাচ্চাদের সত্যি খুব কষ্ট হচ্ছে, যার কারণে এখন মর্নিং করেছে, আর নাকি 15 দিন বাড়াতে পারে। এখনও অফিসিয়ালি ঘোষণা আসেনি, এটা আমি শুনেছি, কিন্তু সেই ক্ষেত্রে যদি বাড়ায়, আমার মেয়ের স্কুলের ক্ষেত্রে আমার মেয়ের 29 তারিখ থেকে এক্সাম, ফার্স্ট ইউনিট শুরু হবে, সুতরাং আমার মেয়ের তো ওদের স্কুলটা আর কোনোভাবেই আর অফ হয় না, ওদের হয় না, ওদের সামার
ভ্যাকেশনও খুব কম দেয়, এইবার তো অনেকটাই বেশি দিয়েছিল, 15 দিন, নাহলে 1 সপ্তাহ কি 10 দিন দেয়, এর বেশি দেয় না। কনভেন্ট স্কুলগুলো দেয় একটু 1 মাস করে, বাট ওদের স্কুলগুলো দেয় না, ওদের স্কুলটা আর কি দেয় না, ওদের যেহেতু কনভেন্ট নয়। তো সেই জায়গায় খুব বেশি গরম পড়লে হয়তো আমার মেয়ে অনলাইন করে দিতে পারে, তবে টাইমিংটাও একই থাকবে, 10টা থেকে 4টে, হয়তো অনলাইন করে দিতে পারে। এবার সব স্কুলের রুলস একরকম নয়, তবে স্টেট গভর্নমেন্টের রুলস কিন্তু একই রকম থাকে। এবার ম্যান্ডি যেটা বললো, যেটা শুনলাম, যে উঁচু ক্লাসের হয়তো নিচু ক্লাসের হয়তো মেবি স্কুল হচ্ছে বাচ্চাদের, বাট এই 3-4 স্কুলটা হচ্ছে না। আমি বুঝলাম না, যদি ছুটি দেওয়ার হয় তবে নিচু ক্লাসটাই আগে দেবে, উঁচু ক্লাস দেবে না, মানে 3-4 মানে একটা স্কুল 4 পর্যন্তই প্রাইমারি সেকশন, তাহলে পরে তারাই সব থেকে বেশি মানে আপে আছে, বড় আর কি ওই স্কুল অনুযায়ী, তারপরে তাদের ছুটি দিচ্ছে, অথচ লোয়ার ক্লাসে যারা আছে তাদের যে বাচ্চাগুলোর বেশি সমস্যা হতে পারে তাদের ছুটি দিল না। এটা আমি বুঝলাম না এই লজিকটা। 24 তারিখে হাফ-ইয়ারলি পরীক্ষা শুরু হবে এবং 24 তারিখে স্কুল খুলবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো সিলেবাস কবে শেষ করবে, স্কুলটাও তো ম্যাটার করে, স্কুলে যাওয়াটাও তো ম্যাটার করে, শুধু বাড়িতে টিচার দিয়ে পড়ালাম ব্যাস হয়ে গেল তা কি হয়? এটাই তো হয়ে এসছে স্টেট গভর্নমেন্টের স্কুলগুলো এতগুলো দিন পর্যন্ত এরকমই। কদিন বা সেই সব স্কুলে পড়াশোনা হয়েছে, 12 মাসের মধ্যে 10 মাসই বন্ধ, ছুটি ছুটি ছুটি, এক সামার ভ্যাকেশন। এর আগের বার থেকে তো মানে আগে তো 2 মাস করেছিল, 2 মাস করে সামার ভ্যাকেশন থাকতো, এই একবার যখন গরম পড়ে না তখন সামার ভ্যাকেশন রুলস অনুযায়ী, তারপরে গরম পড়লে আবার সামার ভ্যাকেশন, পুজো ভ্যাকেশন, তারপরে এক্সামের পরে ছুটি, তারপরে এতে ছুটি, ওতে ছুটি, অমুক রে তমুক রে। আর এখন তো যে কোনো সরকারি কাজ মানেই সরকারি স্কুলগুলোকেই আর কি ইউজ করা হয়, সেই জন্য সেই কারণে ভোটের জন্য প্রচুর ছুটি গেল। তো এই সমস্ত কিছু মিলিয়ে স্কুলটা আর কদিন হয়। হ্যাঁ, সিলেবাস কী করে কমপ্লিট করে জানি না, যদিও বা পাশ ফেল তো ছিলই না, একদম লোয়ার ক্লাস থেকে 8 পর্যন্ত পাশ ফেল তো তুলেই দেওয়া হয়েছিল। এখন নতুন সরকার কি করবে কি না করবে জানি না, তবে মন থেকে চাই শিক্ষার ব্যবস্থাটা খুব ভালো করা হোক। কারণ আমরা যখন পড়াশোনা করেছি, আমরা যতটুকু পড়েছি, আমাদের সময় মানে কম্পিউটার ছিল না, আমরা স্কুলে কম্পিউটার পাইনি। আমি আমার সময় বলছি, কম্পিউটার পাইনি আমার সময়, না মিড ডে মিল ছিল না, মানে সাইকেল দেওয়া, না বই পাওয়া, না ব্যাগ পাওয়া, এগুলো তো ছিলই না, এগুলো বাড়ি দাও, কিছুই পাইনি, কোনোদিনও পাইনি, না প্রাইমারি না হাই স্কুল না কলেজ। হ্যাঁ, শুধু স্কলারশিপটা পাওয়া গেছে, স্কলারশিপটা পেয়েছি, শুধু এইটুকু। কলেজে, আমি স্কুলে কোনো স্কলারশিপ পাইনি, কলেজে বলছি, তো এইটুকুই পেয়েছি, এছাড়া আদার্স কোনো কিন্তু ফেসিলিটি পাইনি। কিন্তু পড়াশুনোটা যতটুকুই, হয়তো ইংলিশ তখন, এখন যেমন 1 থেকে ইংলিশ একদম স্টার্টিং থেকে, আমি তো 5 থেকে 5-এ উঠে ইংলিশ পেয়েছি, কিন্তু তারপরেও যেটুকু পড়েছি পড়ার মতো পড়াশুনো করেছি, যতটুকু হয়েছে পড়াশুনো করার মতো পড়াশুনো হয়েছে, যেটা ভাঙিয়ে আমি আমার মৃত্যুর দিন পর্যন্ত চলতে পারবো, আমি আমার পরবর্তী জেনারেশনকে তৈরি করতে পারছি। পড়াশোনা ছিল পড়াশোনার মতো, কিন্তু এখনকার পড়াশোনা মানে ছেলেখেলা, আর কিছুই না। তো সেইখানে স্কুল জানি না অ্যাকচুয়ালি কতটা সত্যি বললো কতটা মিথ্যে বললো ওই ম্যান্ডি রানি। তবে আমার একটা ভালো কনফিউশন আছে, ওর মেয়ে 4-এ পড়ে, 3-তে নিশ্চয়ই পড়বে না, 4-এ পড়ে, বাট আমি তো ভেবেছিলাম মেয়ে বোধ হয় 5-এ পড়ে, কারণ গত বছরও 4-এ পড়তো না, জানি না, মেবি আমি ভুল হতেই পারি, মানে এটা আমার জাস্ট কনফিউশন, মানে আমি ঠিক না আমি ভুল এটাই জানতে চাইছি। আমি একবারও বলছি না ও ভুল বলছে, ও হয়তো ঠিকই বলছে, আমি হয়তো ভুল, বাট একটুখানি তোমরা বলো তো ওর মেয়ে এবার 4-এ পড়ে, এজ অনুযায়ী এবার কি 4-এ পড়া জানি না, আমি হতেই পারি, এজটাও ম্যাটার করে না, কিন্তু কেন জানি না আমার মনে হলো, আমি তো ভেবেছিলাম এবার ওর মেয়ে 5-এ উঠেছে, আমি তো সেটাই ভেবেছিলাম যে এবার ওর মেয়ে মেবি 5-এ উঠেছে, জানি না, হয়তো আমারই ভুল। তো যাই হোক, এটা তোমরা ঠিকই বলেছো, 4টে টিচার দিক বা 6টা টিচার দিক বা 2টো টিচার দিক, টিচার একটা পার্টিকুলার টাইমে পড়াবো, ওইটুকুই পড়াবে, কিন্তু টিচারের ওইটুকু পড়া আমার বাচ্চা তৈরি করছে কিনা, আমার বাচ্চা টিচারের ওই পড়ার বাইরে রিভিশনগুলো করছে কিনা, বাকি সমস্তটা রিভিশন, আমার বাচ্চার বেসটা তৈরি হচ্ছে কিনা, আমার বাচ্চা শিখছে কিনা, এগুলো প্রত্যেকটা জিনিস মাকে নজর রাখতে হয়, মাকে খেয়াল করতে হয়। তোমরা আমার উল্টো দিকে যারা দেখছো তারা বলো তো, তোমাদের কারো ছেলে মেয়ে যদি MA পড়ছে বা PhD করছে বা কোনো লাইন নিয়ে পড়ছে এমন কোনো ভালো জায়গায়, সেখানে তোমরা হয়তো, আমরা অনেক বাবা মা আছি, দেখো আমরা প্রচুর হায়ার এডুকেটেড, প্রচুর কোয়ালিফাইড এটা তো বলতে পারি না, মিনিমাম যেটুকু হলে পরে একটা মানুষকে শিক্ষিত বলা যায়, মানে গ্রাজুয়েট, সেটা কমপ্লিট করেছি, কিন্তু তার মানে আমি MA পাসও করিনি বা আমি তার থেকেও বড় মানে PhDও করিনি, অত এডুকেটেড নই, কিন্তু তোমরা অনেকেই আছো এরকম, গ্রাজুয়েট আছো, HS পাস আছো, মাধ্যমিক পাস আছো, অনেকেই আছো, যতদিন পেরেছো বাচ্চাকে পড়িয়েছো, এখন হয়তো বাচ্চা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছে, MA করছে বা অন্য কোনো লাইন নিয়ে পড়ছে, কিছু বুঝি বা না বুঝি,
আমার মেয়ে প্রপার ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট নই, আমি বাংলা মিডিয়ামে পড়েছি। সব ইংলিশ আমি বুঝি না, সব ইংলিশ আমিও পারি না করতে, হয়তো আমাকে গুগলের সাহায্য নিতে হয়, কিংবা আমার হাজব্যান্ড আসলে জিজ্ঞেস করতে হয়। এবার হয়তো আমার হাজব্যান্ড নেই, ওই টাইমে আমার মেয়ে পড়তে বসেছে, আমি না বুঝলেও চেষ্টা করি জিনিসটা বোঝার বা ওকে বোঝানো। হ্যাঁ, গুগলের সাহায্য নিয়েই হয়তো বোঝায়, যেহেতু আমি ইংলিশ নিয়ে পড়িনি, বাংলা নিয়ে আমাকে বলে, আমি বাংলা নিয়ে সবটাই অন্তত 90% বলে দিতে পারবো, এটুকু বলতে পারি। ইংলিশের ক্ষেত্রে আমাদের মানে 40% জানলেও 60% আটকে যায়, এটা সত্যি কথা। এটা তো বলার মানে বলবো আমি নিজেকে বড় দেখাবো এরকম কোনো ব্যাপার নেই। তারপরেও আমার বাচ্চা পড়ছে কি পড়ছে না, আমার বাচ্চা করছে কি করছে না, পাশে বসে থাকি, জিনিসটা বুঝি বা না বুঝি বাচ্চার প্রতি গাইডনেসটা রাখতে পারি, বাচ্চা করছে কি না বুঝতে পারি, বাচ্চা লিখছে কি না সেটা বুঝবো, লেখার পরে জিনিসটাকে চেক করা, জিনিসটাকে ওর মুখস্থ হলো কি না, ওকে রিড করতে বলা, ওকে ওর মুখস্থটা শোনা, তারপরে লিখতে দাও, এগুলো তো আমরা পারি। এরা নাকি এইচএস পাস করেছে, তাহলে এগুলো তো পারি। শুধুমাত্র এই কলেজটা দেখালাম, দেখো এই যে কলেজ, এই কলেজে খেলতে আসতাম, হ্যাঁ খেলতে আসতো, পড়তে তো পড়াশোনা তো আর করেনি, খেলতে আসতাম, ওটা দেখালেই নিজের কালচারটাকে ধরে রাখা যায় না। ওটা হচ্ছে বউয়ের চ্যানেলে ক্লিপটাকে অ্যাড করে দিলাম, কিন্তু বাবা মা হিসাবে তাদের সন্তানের প্রতি রেসপন্সিবিলিটি, মেন যে রেসপন্সিবিলিটি, সেটা কতটা পালন করে, এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন মার্কের জায়গা। যদিও সন্তান তার, এটা নিয়ে আমার এত কিছু বলার মানে কিছু যায় আসে না বা মাথা ব্যথা থাকারও কারণ নয়, তবু অন ক্যামেরা দেখছি তাই সেই কারণেই বলছি, আর কিছু না। আরেকটা কথা মাইন্ডও বললাম, ভিডিও করতে আর ইচ্ছে করে না, একটা দিন যে রেস্ট নেবো সেটারও কোনো উপায় নেই। একটা দিন রেস্ট নেওয়া মানে প্রচুর লস। তোমরা অনেকেই কমেন্ট করেছো, কেন প্রচুর লস কেন, তোমার বর তো বিশাল বড় বিজনেস করে, দুদিন তুমি রেস্ট নাও, তোমার বর দুদিনের সংসারের দায়িত্ব ঠিক নিয়ে নিতে পারবে। নিয়ে নিতে যদি পারতোই, তাহলে পরে এদের সম্মান, এদের চরিত্র, এগুলো ভরা বাজারে বিক্রি হতো না, নিলামে দরদাম করে করে। এবং এরা নিজেদের পারিবারিক ব্যাপারগুলো, সাংসারিক ম্যাটারগুলো অন্যের সঙ্গে শেয়ার করতো না, সেটা কন্টেন্ট হয়েও আসতো না। যদি নিয়ে নিতে পারতোই, বা এদের যদি কালচার বা শিক্ষা বলে কোনো জিনিস থাকতো, মেন শিক্ষা হচ্ছে গিয়ে যেটা মানে কালচার থেকে আসে, সব শিক্ষা কিন্তু পুঁথিগত হয় না। পুঁথিগত শিক্ষা মানেই যে সব কিছু। আর এরা যে কীভাবে পাশ করেছে এইচএস, বিশেষ করে ম্যান্ডু, আমি খালি তাই ভাবি, ও তো বলে এইচএস, আমার ভীষণ কনফিউশন আছে যে ও মাধ্যমিক পাশটাও ঠিক করে করেছে কিনা, এটাতে আমার খুব কনফিউশন আছে। কারণ ওর কথাবার্তা, ওর মানে বলতে পারো ওই ল্যাঙ্গুয়েজগুলো, যেগুলো যেভাবে উচ্চারণ করে, যে কোনো ল্যাঙ্গুয়েজ বলাটা ভুল, যে কোনো জিনিসের মিনিং আর কি বলো, যে কোনো ওয়ার্ড বলো, যেভাবেও আর কি জিনিসটাকে উচ্চারণ করে, তাতে আমার মনে হয় যে বোধহয় মাধ্যমিক পাশটা ঠিকঠাক মতো করেছে কিনা, সেই জায়গায় আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, ওভারঅল ওর ভিডিও দেখার পর যতটুকু আমার মনে হলো ততটুকুই আমি বললাম। এবং ওর মন খুব উদার, ও সেটাই বোঝাতে চাইলো যে আমি দেওয়া থাওয়ার দিক থেকে কতটা উদার, তো দেখেছে সবই কন্টেন্টের জন্য। কারণ এখনো পর্যন্ত কোনো নিডি মানুষকে কোনো কিছু দিতে আমি দেখিনি, আমরা দেখিনি, কোনো নিডি মানুষকে একবেলা খাওয়াতে দেখিনি, যার আছে তেলা মাথাতেই তেল দিতে দেখেছি। আর যেখানে করলে পরে নিজের স্বার্থ সিদ্ধি হবে সেখানেই করতে দেখেছি। যদি সত্যিই মন এত ভালো হতো, স্বামীর জন্মদিনে শাশুড়ি আর ননদ বাড়ির মানে সাথেই থাকা সত্ত্বেও তার কাছ থেকে পায়েসটা নিয়ে আসা গেল, ননদের ছেলেকে বিকেলবেলা গিয়ে মাংস বাটিতে করে তুলে দিয়ে আসা হলো, বাড়িতে বসে মানে এক জায়গায় বসে ছেলের পাশে বসে খেতে দেওয়ার ক্ষমতাটুকু হলো না, মানে মানসিক ক্ষমতাটুকু হলো না। যদি এতই তার মন উদার হতো, তাহলে পরে ওই যে দীপভাইগুলো, যে দীপভাইগুলোকে এত এত গিফট দিয়েছে, গোল্ড বলো, এই বলো, সেই বলো, সেগুলোর সাথে সাথে রাস্তাঘাটে প্ল্যাটফর্মে যে এত রোজই তো শুধু চা খেতে বেরোয়, ঘুরতে বেরোয়, দুধ চা খাবো না, আবার দুধ চা খায়, তারপরে শরীর খারাপ লাগে, তারপরে পেটে ব্যথা, এরকম বহু কিছু দেখেছি। তো তার সাথে সাথে দেখতাম অন্তত প্ল্যাটফর্মে যে নিডি মানুষগুলো বসে থাকে, একটা বিস্কুটের প্যাকেট বা একটা জলের বোতল তাদেরকে কিনে দিয়েছে, সেখানে 5 টাকা খরচা করেছে। করে খরচা অবশ্যই করে, ডেফিনেটলি করে। যেখানে খরচা করলে তার 5 টাকার বদলে 50 টাকা উঠে আসবে, খরচাটা সেখানেই করে। তাই এই উদারতার সত্যি কি কোনো মূল্য আছে? উদার কাকে বলে? উদারতা দেখানো মানেটা কি? এটাকে উদার বলে না, এটাকে উদারতা বলে না। যাদেরকে কাছে টেনে, যাদের জন্য এত এত করছি, সেগুলো কন্টেন্ট হচ্ছে, সেখান থেকে অনেক ইনকাম করছে এবং তাদের থেকে অনেক কন্টেন্ট পাচ্ছি, তারা আমায় নিয়ে কন্টেন্ট করছে, সেখান থেকে আমার আর্ন হচ্ছে। বাট যে মানুষটাকে দিলে পরে ফিডব্যাকে আমি কিছু পাবো না, মনের শান্তি ছাড়া, সেই ধরনের কোনো মানুষের জন্য কিছু করতে আজ পর্যন্ত দেখিনি। শুধুমাত্র বাবার বাৎসরিকে কয়েকজন মানুষকে খাইয়েছিল, তাও হয়তো মানে ঠেলায় পড়ে, এরকম কাজটা আগে কখনো কোনোদিনও করেনি। কন্টেন্টও হলো, যা খরচা হলো তার থেকে অনেক বেশি উঠেও আসলো। আর যতগুলো প্যাকেট নিয়ে গেছে, ততগুলো প্যাকেটে ওইখানে যা মানুষ ছিল সেটা কমপ্লিট হয়নি, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। তো সেই পরিমাণ প্যাকেটও নিয়ে যেতে পারিনি, সেটা তো এর মেন্টালিটি, এদের অ্যাক্টিভিটিস বলে দিচ্ছে। তো ভুল বললাম না ঠিক বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।